আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেলের উপর সিরিজ অফ প্রেজেন্টেশনের এটা প্রথম প্রেজেন্টেশন। আমরা প্রথমে অবজেক্টিভটা সেট করে নেই। আমরা বডির লেভেল অফ অর্গানাইজেশনটা জানি, এই মোতাবেক আমরা সেলকে ডিফাইন করবার চেষ্টা করব এবং এর স্ট্রাকচারাল কম্পোনেন্টসগুলো বুঝবার চেষ্টা করব এবং প্রত্যেকটা অংশ গঠন এবং তার কার্যকারিতা বুঝবার চেষ্টা করব এবং ব্যাখ্যা করব ফাংশন এবং স্ট্রাকচারের মধ্যে সম্পর্ক কি। সেলটাকে যদি আমরা সংজ্ঞায়িত করে ডেফিনেশন দিতে চাই তাহলে দেখব যে এটা গঠনগত একক, মানে এর পরে ভাঙলে কেমিক্যাল সাবস্টেন্সে হয়। এরাই সর্বচেয়ে ছোট অংশ, যার মধ্যে এর জীবনটা, আমাদের যদি বলি যে এনার্জি তৈরির ক্ষমতা, এগুলো সবই এই সেলের মধ্যে আছে, যেটাই ক্ষুদ্রতম অংশ। সেই জন্য এই ডেফিনেশনে কিওয়ার্ড হচ্ছে স্ট্রাকচার এবং ফাংশনাল ইউনিট, একক, সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, যার মধ্যে এর গঠনের একক এবং কার্যকারিতা বজায় আছে। এটা সবসময় আমরা লিভিং অর্গানিজমে পাবো। তাহলে এই চারটা কিওয়ার্ড মনে রাখলে আমরা ডিফাইন করতে পারবো। এটা দিয়ে একটা সেলের দিয়েই একটা অ্যানিমাল হতে পারে, অথবা অগুন্তি সেলের সমন্বয়ে একটা জীবন্ত অ্যানিমাল তৈরি হতে পারে। আমরা যদি সমস্ত দুনিয়াটাকে চিন্তা করি তাহলে দেশ একটা এর ভিতরের অংশ। একটা দেশ থেকে আরেকটা দেশের আকৃতি এবং শেপ, সাইজ সকল কিছুই আলাদা আলাদা হয়। কখনো কখনো এদের শেপ এবং সাইজের মিল পাওয়া যেতে পারে, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রেই বা সব ক্ষেত্রে কিছু না কিছু আলাদা আমরা পাই। আমরা যদি কোষের দিকেও আমরা খেয়াল করি তাহলে দেখব যে কোষ, অসংখ্য কোষ আছে যেগুলো শরীরের মধ্যে আছে, কিন্তু তাদের মধ্যে কিছু মিল থাকতে পারে, কিন্তু সেম শেপ এবং সাইজের হয় না, কিছু না কিছু ভেরিয়েশন পাওয়াই যায়। আপনি দেশকে যদি চিন্তা করেন, দেশের বর্ডার থাকে না একদম বাইরে, যেটা দেশকে আরেকটা দেশ থেকে অথবা একটা সমুদ্র বা আলাদা কোথাও থেকে আলাদা করে, এটাকে বলা হয় বাউন্ডারি বা বর্ডার। এবং এর ভিতরে যদি দেয় তাহলে আমরা এর কম্পোনেন্ট পাবো এবং একটা পরিবেশ থাকে, এনভায়রনমেন্ট থাকে এর ভিতরের দিকে। তাহলে এই বর্ডারটা এই এনভায়রনমেন্টকে আলাদা করে এবং প্রত্যেকটা দেশের এনভায়রনমেন্ট কিন্তু আরেকটা দেশ থেকে আলাদা হয় এবং তার নিজস্ব একটা স্বকীয়তা থাকে। তাহলে আমরা এই সেলের ক্ষেত্রে যদি যাই তাহলে এই বাউন্ডারিটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন এবং এর এনভায়রনমেন্টটা, ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে বলা হয় প্রোটোপ্লাজম। আমরা যদি কম্পোনেন্টে ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্লাজমা মেমব্রেন হচ্ছে বাহিরের বাউন্ডারি এবং এর ভিতরে যত কিছু থাকে সবগুলোকে একত্রে প্রোটোপ্লাজম বলা হয়। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে একটা বড় নিউক্লিয়াস থাকে এবং বাকি অংশটাকে, নিউক্লিয়াসকে যদি সরিয়ে ফেলি, বাকি অংশটাকে সাইটোপ্লাজম বলা হয়। এই সাইটোপ্লাজমে ফ্লুইড সাবস্ট্যান্সের মধ্যে যে পার্টিকুলার ম্যাটারগুলো থাকে তাকে বলা হয় অর্গানেলিজ এবং ইনক্লুশনস, আর যে ফ্লুইডের মধ্যে এই অর্গানেলিজ ইনক্লুশনসগুলো থাকে তাকে বলা হয় সাইটোসোল। এখন যদি আমরা অর্গানেলির মধ্যে যে তরল পদার্থটা, ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইডটাকে বলা হয় হায়ালোপ্লাজম। এই ছবিটা আমরা কিন্তু চিনতে পারছি এই মানুষটাকে, কিন্তু এটা পরিষ্কার যে ছবিটা সম্পূর্ণ হয়নি, একটা সেন্ট্রাল পার্টটা এখনো সম্পূর্ণ হয়নি। তাহলে আমরা এটাকে এইভাবে ভাষায় প্রকাশ করতে পারি যে অল কম্পোনেন্টস নট প্রেজেন্ট, সবগুলো কম্পোনেন্ট নাই, অথবা এই ফেজটা সম্পূর্ণ হওয়ার আগে, তাহলে এটাকে আমরা প্রোটাইপ ফেজ বলতে পারি। একইভাবে যদি এটাকে কমপ্লিট করা হয়, সম্পূর্ণ করা হয়েছে, এখন আমি এটাকে সরিয়ে ফেললাম, তাহলে আমরা এখানে বলতে পারি যে সব কম্পোনেন্ট আছে এবং এটা একটা নর্মাল ফেস। নর্মাল বলতে আমরা ইউ মিন করি, ইউ উচ্চারণ করে থাকি, তাহলে ইউ টাইপ অফ ফেস হলো। এখন এটা যদি আমার সেলের জন্য অ্যাপ্লাই করতে চেষ্টা, তাহলে এটা একটা two types of cells. The main difference is that eukaryotic cells have a double membrane-bound nucleus, which contains the cell's DNA.
Prokaryotic cells do not have a nucleus, only a nucleoid, which is the central, open part of the cell where the DNA is found. Eukaryotic cells also have other large, complex, membrane-bound organelles, which prokaryotic cells lack. These include mitochondria. এটা একটা ব্যাকটেরিয়া সেল আর ওটা একটা কমপ্লিট সেলস মনে হচ্ছে। আমরা যদি এখানে যাই তাহলে এই সেলটা ছোট হয়ে থাকে এবং এর বাইরে একটা ওয়াল থাকলেও ভিতরে নিউক্লিয়াসটা কিন্তু সম্পূর্ণ হয় না, ডিএনএ ম্যাটেরিয়ালসগুলো ফ্রি থাকে এবং এর মধ্যে মেমব্রেন বাউন্ড অর্গানেলি নাও পাওয়া যেতে পারে। তাহলে এটাকে আমরা প্রোক্যারিওটিক মানে নিউক্লিয়াস তৈরি হওয়ার আগের স্টেজ বলতে পারি, প্রোক্যারিওটিক সেলস বলতে পারি। তাহলে যেটা সব কম্পোনেন্ট সুন্দরভাবে তৈরি হয়েছে, সব কম্পোনেন্টকে আমরা লেবেল করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো দাগ দিয়ে, তাহলে সেটাকে আমরা বলবো ইউক্যারিওটিক সেল। তাহলে আমাদের হিউম্যান সেল হচ্ছে ইউক্যারিওটিক সেল এবং আমাদের বিষয়বস্তু ইউক্যারিওটিক সেল হিসাবে গণ্য করা হবে। আগে স্ট্রাকচার বোঝার আগে আমরা একটু পুরো সেলের ফাংশনটা বুঝবার চেষ্টা করি। তাহলে সেলটা কি হচ্ছে, আমাদের যত খাবার গ্রহণ করছি তার যে মেটাবলিজম হয়, এনার্জি উৎপাদন হয়, সেটা কিন্তু সেলেই হয়। তাহলে আমাদের সকল ফুড সাবস্টেন্সগুলো এখানেই বার্ন হয়ে এনার্জি বের হয়, তাহলে সেটাই কিন্তু আমাদের লাইফটা বজায় রেখেছে। তাহলে এই সেলটা আমাদের জীবনটাকে মেনটেন করে যাচ্ছে। সেলটা কিন্তু ডিভাইড করতে পারে। তাহলে সেল যদি ডিভাইড করে তাহলে তিনটা কাজ হয়। একটা হচ্ছে রিপ্রোডাকশন হতে পারে, গ্রোথ হতে পারে এবং রিপেয়ার হয়। তাহলে রিপ্রোডাকশন মানে আরেকটা সিমিলার হিউম্যান তৈরি করতে পারে, সেল ডিভিশনের মাধ্যমে ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হয় এবং যখন বৃদ্ধি থেমে যায় তখন তার রিপেয়ার হতে থাকে। চিন্তা করি আমরা আরেকভাবে একটু চিন্তা করি যে সেলুলার অ্যাক্টিভিটিস কি। হ্যাঁ, সেল এক একটা সেল তার নিজস্ব অ্যাক্টিভিটি থাকে, ফাংশনস থাকে। যেমন আমি কিছু এক্সাম্পল এখানে আনতে চাচ্ছি। যেমন ধরেন মাসল সেলস, হ্যাঁ, মাসলের মধ্যে মাসল সেলস থাকে, তাহলে এর কাজ হচ্ছে কন্ট্রাকশন। তাহলে এরা কন্ট্রাকটাইল সেলস, তাহলে এর কন্ট্রাকশনের ফলে মুভমেন্টে সাহায্য করে। আমরা এইটা দেখছি, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে এর মধ্যে যে কোষগুলো আছে সেগুলো হচ্ছে গ্ল্যান্ডিউলার সেলস এবং এরা ম্যাক্রোমলিকুলস তৈরি করে, বড় বড় কেমিক্যালস তৈরি করতে পারে। আমরা যদি ব্রেন দেখি তাহলে ব্রেনের মধ্যে নিউরনস আছে, এরা সেলস। এরা কিন্তু সেন্সেশন এবং রেসপন্স অ্যানালাইসিস করতে পারে এবং রেসপন্স তৈরি করতে পারে। তাহলে এক একটা সেলের নিজস্ব অ্যাক্টিভিটি এরিয়া আছে। আমরা তাহলে স্ট্রাকচার এবং ফাংশন শুরু করি প্লাজমা মেমব্রেন দিয়ে। তাহলে প্লাজমা মেমব্রেনটা খুব থিন একটা স্ট্রাকচার, যেটা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে ভালোভাবে দেখা যায় এবং এর কেমিক্যাল কম্পোজিশন যদি আমরা ব্যাখ্যা করি বা দেখি, অ্যানালাইসিস করি, তাহলে দেখব যে এর মধ্যে প্রোটিন আছে, লিপিড আছে, লিপিডটা ফসফোলিপিড এবং কোলেস্টেরল এবং কার্বোহাইড্রেট থাকে। তাহলে আমরা তিনটা কম্পোনেন্টস যাদেরকে কেমিক্যাল কম্পোনেন্টস আমরা জানলাম। তাহলে এই কেমিক্যাল কম্পোনেন্টগুলো কিভাবে সাজানো আছে মেমব্রেনে সেটা বুঝতে পারলে প্লাজমা মেমব্রেনের গঠন আমরা বুঝতে পারি। এই প্লাজমা মেমব্রেনের কেমিক্যালসগুলোর ওরিয়েন্টেশনটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছে ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেলটা আমরা যেমন মোজাইকের পাথরগুলো সিমেন্টের মধ্যে ভাসতে দেখি, ঠিক সেইভাবে এই প্রোটিনগুলো চলমান থাকে এই লিপিড দুই লেয়ারের মধ্যে, সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ভাসতে থাকে, জন্যই এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে ফসফোলিপিড মলিকুলটা কিভাবে থাকে সেটা বুঝতে চেষ্টা করি। এরা দুইটা অংশ থাকে, মাথা থাকে গোল, যেটা হচ্ছে হাইড্রোফিলিক, মানে সে পানিকে সহ্য করতে পারে, পানি এর ভিতরে যেতে পারে। এরা বাহিরে মেমব্রেনের বাহিরের দিকে থাকে, তার মানে আউটার সারফেসে থাকে এবং প্লাজমার প্রোটোপ্লাজমের সারফেসেও থাকে। তাহলে এই ভিতরের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে হাইড্রোকার্বন চেইনস পাবো, চেইন, এটাকে টেল বলা হয়। তাহলে এই চেইনগুলো ভিতরে থাকে, এইটা কিন্তু হাইড্রোফোবিক, মানে এই লেয়ারটা পানি ক্রস করতে পারে না। এই রকম ফসফোলিপিড দুটো লেয়ার তৈরি করছে। তাহলে লেজ দুটো একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং মাথা দুটো বাহিরের দিকে থাকে। এর মধ্যে কোলেস্টেরল ছড়ানো থাকে
এখানে আমরা যদি দেখি তাহলে উপরের লেয়ারের হলুদ মলিকুলটা একটা কোলেস্টেরল মিন করছে। এবারে আমরা প্রোটিন মলিকুলের ওরিয়েন্টেশন বুঝতে চেষ্টা করি। ফ্লুইড মোজাইক মডেলে প্রোটিনটা দুই রকমের থাকে, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, দেখেন এই প্রোটিন মলিকুলগুলো দুই লেয়ারই ভেদ করে গিয়েছে। আর পেরিফেরাল প্রোটিন আপনি লেবেলিং করা আছে, একটা আউটার লেয়ার এবং একটা ইনার লেয়ারে ভাসমান আছে, এটা পার্টলি ভিতরে ডুবানো থাকতে পারে কিন্তু কখনো। Between the living machinery of the inner cell and the harsh conditions of the outside world stands the cell's plasma membrane. As crucial as this barrier is, it's surprisingly flexible. Push it and watch it move. Poke hard enough and it might break and begin to regroup. The lipid molecules of the membrane naturally assemble in a double layer because their tails repel water as their heads attract it. Throw in some cholesterol and a few carbohydrates, and you have the basic structure of a plasma membrane. Within these lipid molecules, we also find different proteins which do various things for the cell. For instance, they receive signals from the world outside, or they transport nutrients and waste. So nature composes the membrane with a combination or mosaic of different lipids, carbohydrates, and proteins. And these molecules are not stationary. They constantly move within the structure, fluidly changing their positions. The survival of all life rests on this veil of material. A supple membrane just 2 molecules thick. ইন্টিগ্রাল প্রোটিন ফ্লুইড মোজাইক মডেলে কার্বোহাইড্রেট বাহির দিকে পাওয়া যায়। আমরা দেখলাম যে লিপিড এর মধ্যে প্রোটিনটা ভাসমান থাকে, এখানে কেমিক্যাল বন্ডেজ থাকে না, কিন্তু কার্বোহাইড্রেটের ক্ষেত্রে এরা ফিক্স থাকে একটা মলিকুলের সাথে, কম্বাইন্ড থাকে কেমিক্যাল বন্ডেজ দিয়ে। সুতরাং এটা যখন লিপিডের সাথে থাকতে পারে অথবা প্রোটিনের সাথে থাকতে পারে। যদি প্রোটিনের সাথে থাকে এটাকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন, আর যদি লিপিডের সাথে থাকে তাহলে আমরা তাকে বলবো গ্লাইকোলিপিড। তাহলে আমরা প্রোটিনটা পাচ্ছি কেমিক্যাল বন্ড উইথ প্রোটিন, কার্বোহাইড্রেটটাকে পাচ্ছি প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় অথবা লিপিডের সাথে সংযুক্ত অবস্থায়। আমরা যখন দেখি এটা স্ক্যাটার থাকতে পারে, তবে এরা একত্রিত হয়ে খুব ঘন একটা স্তর তৈরি করতে পারে লিপিডের উপরে। এই স্তরটা ছোট ছোট লাঠির মতো লেগে থাকে মাথার উপরে, লিপিড মাথা এবং প্রোটিনের মাথার উপরে। এই লেয়ারটা থাকে আউটার লেয়ারে এবং একটা ঘন লেয়ার তৈরি করে, প্যাচ তৈরি করে। এই প্যাচটা হচ্ছে আমরা বলি গ্লাইকোক্যালিক্স। এর কাজ হচ্ছে এটা একটা ব্যারিয়ার তৈরি করে, যে ব্যারিয়ার আপনার এই লেয়ারটাকে কোনো চার্জড ব্যারিয়ার হিসাবে থাকে, ফলে অনেক সাবস্ট্যান্স সেল পর্যন্ত পৌঁছাতে পারে না। দ্বিতীয়টা হচ্ছে একে দেখে আমরা সেল আইডেন্টিফাই করতে পারি। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে ব্লাড গ্রুপিং করা হয় আরবিসির উপরে প্যাচ দেখে। এই প্যাচগুলোকে আইডেন্টিফাই করে আমরা সেলটাকে বলতে পারি এটা এই টাইপের সেল। এইটাকে দিয়ে আমাদের শরীরের অ্যান্টিজেনিসিটি ঠিক করা হয়। যেমন অনেক সময় এইটাকে দিয়ে আমাদের শরীরের মধ্যে যে ইমিউনিটি আছে, সে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এরা আইডেন্টিফাই করে যে এটা তার নিজের এবং এইটা ফরেন। এইটা দিয়ে আমাদের দুটো সেলের মধ্যে ভালোভাবে কন্টাক্ট বজায় রাখতে সাহায্য করে। এখানে ডায়াগ্রামেটিক্যালি গ্লাইকোক্যালিক্স দেখাবার চেষ্টা করা হয়েছে। আমরা যদি আঁকতে যাই, অনেক সময় স্টুডেন্টরা 3D আঁকে, যেটা খুব সময় লাগে এবং আঁকাটা খারাপ হয়ে যায় অনেক সময়। তো আমরা এইভাবে কিন্তু সহজেই সেল মেমব্রেন খাতায় আঁকতে পারি। তাহলে দেখেন যে দুটো লেয়ার লিপিড আছে এবং তাদের মধ্যে খুব কম গ্যাপ আছে, টেলগুলো দখল করে রাখছে, আর এখানে প্রোটিন দেখা যাচ্ছে, কার্বোহাইড্রেট দেখা যাচ্ছে। এখন লেবেল করতে হবে। ন্যাচারালি আমি ফসফোলিপিড হেড, ফসফোলিপিড টেল লেবেল করেছি এবং এইভাবে একটা চিহ্ন দিয়ে আমরা বাই লেয়ারকে লেবেল করতে পারি। এখন প্রোটিন দেখেন, এখানে কোলেস্টেরলটা দেখিয়ে নিলাম
এই যে লিপিডের মধ্যে ছড়িয়ে আছে, এবং প্রোটিন দেখেন ইন্টিগ্রাল প্রোটিন এবং পেরিফেরাল আছে। পেরিফেরাল প্রোটিন ইনার সাইডে এবং আউটার সাইডে আছে। এই পেরিফেরাল প্রোটিনের সাথে একটা কার্বোহাইড্রেট লাগানো আছে, সুতরাং এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, আর লিপিডের সাথে লাগানো আছে, সো এটা গ্লাইকোলিপিড। এর সাথে আমাদের একটা নিচে পোস্টিং থাকতে হয় যে এটা কি, তাহলে ফ্লুইড মোজাইক মডেল অফ প্লাজমা মেমব্রেন স্ট্রাকচার। এখানে দেখেন একটা অ্যাকোয়ারিয়াম দেখা যাচ্ছে, অ্যাকোয়ারিয়ামের এই লিমিটিং ওয়াল দেখা যাচ্ছে। তাহলে এই ওয়াল দিয়ে কিন্তু পানি এপারে আসতে পারছে না, বাতাস ওপারে যেতে পারছে না, ছোট ছোট ধুলাও যেতে পারছে না। কিন্তু দেখেন আবার একটা মানুষ কিন্তু ভিতরে চলে গেছে, কারণ অ্যাকোয়ারিয়ামটা চায় যে মানুষটা ভিতরে ঢুকুক, ক্লিন করুক। তাহলে এর বাহিরে একটা এনভায়রনমেন্ট আছে, ভিতরে একটা এনভায়রনমেন্ট আছে। এই এনভায়রনমেন্টের ডিফারেন্স কিন্তু আছে, কিন্তু বেরিয়ে আসতে পারছে না, কেউ ঢুকতে পারছে না। আবার কেউ পারছে, যাকে এই ওয়ালটা পারমিট করছে। আবার যদি আমি একটা মেসেজ পাঠাতে চাই এই অ্যাকোয়ারিয়ামের ভিতরে, তাহলে আমি কিন্তু সারফেসেই কিন্তু নক করতে হবে। তাহলে এই যে একটা কনসেপশন, এটাকে আমরা কাজে লাগিয়ে প্লাজমা মেমব্রেনের ফাংশনটা বুঝবার চেষ্টা। একইভাবে এখানে একটা সেলের জন্য প্লাজমা মেমব্রেন বাউন্ডারি হিসেবে কাজ করছে। বাউন্ডারিটা দেখেন যে এর বাহিরে একটা এনভায়রনমেন্ট এবং প্রোটোপ্লাজম হচ্ছে ভিতরের এনভায়রনমেন্ট। এখন যদি কোনো ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন সেলের জন্য বেশি প্রয়োজন হয়, তাহলে সেটা মেনটেন করতে পারে। এই যে মেনটেন করার জন্য তাকে সিলেক্টিভলি পারমেবল হতে হচ্ছে, মানে কোনো মলিকুলকে সে বেশি আসতে দিচ্ছে, এখানে ডিফিউশনের বিরুদ্ধেও কাজ করছে, যে কনসেন্ট্রেশন ইকুয়ালাইজ করতে দিচ্ছে না, সমান করতে দেয় না। তাহলে এইভাবে সে কোনো বড় মলিকুলকে ভিতরে ঢুকে নিতে চায়, আবার কোনো ছোট মলিকুলকেও সে ভিতরে যেতে দেয় না বা বাইরে হতে দেয় না। তাহলে এই অবস্থাটাকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়াবিলিটি। এটা এইভাবে একটা বিশেষ এনভায়রনমেন্ট সেলের ভিতরে রাখতে সাহায্য করে এই প্লাজমা মেমব্রেন। যদি কোনো ইলেকট্রোলাইটসের যেমন ক্যালসিয়ামের পরিমাণ বেশি প্রয়োজন হলো, তাহলে সে রেখে দিতে পারে। তাহলে এইভাবে এনভায়রনমেন্টটা ডিফারেন্ট হয় বাহিরের এবং ভিতরের। আমরা দেখলাম যে যদি কোনো সিগন্যাল আমরা ভিতরে দিতে চাই, তাহলে সারফেসে দিতে হয়। একইভাবে যদি একটা ধরেন নার্ভ তাকে সিগন্যাল দিতে চাচ্ছে এই সেলটার উপরে, তাহলে সে এসে নার্ভটা এই প্লাজমা মেমব্রেনের উপরে শেষ হয় এবং এই সিগন্যালটা প্লাজমা মেমব্রেনে পৌঁছায় দেয়। প্লাজমা মেমব্রেন তারপরে এই সিগন্যালটাকে সেলের ভিতরে নিয়ে যায় এবং অ্যাকশনের ব্যবস্থা করে। তাহলে এই সিগন্যাল রিসেপশনের জায়গাটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তাহলে এই তিনটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ফাংশন প্লাজমা মেমব্রেনের। আমরা আরো কন্টিনিউ করি। এই ডান পাশের ছবিটা দেখেন যে একটা কোনো ব্যাড এলিমেন্টস সেলের মেমব্রেনে এসেছিল, ওটাকে মেমব্রেন দিয়ে কাভার করে ভিতরে ঢুকায় নিয়ে যায়, এটাকে ডেস্ট্রয় করা হলো। তাহলে প্লাজমা মেমব্রেনের উপর সংস্পর্শে যদি কোনো ব্যাড এলিমেন্টস আসে, তাহলে এটা সে ভিতরে নিয়ে নিতে পারে প্লাজমা মেমব্রেন কভার্ড ভেসিকেলের মধ্যে। এই জায়গাটাকে বলা হয় এনগালফিং অফ ম্যাটেরিয়ালস এবং এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস, অথবা একটা যে ভেসিকেল তৈরি হলো সেটাকে এন্ডোসাইটিক ভেসিকেল বলা হয়। এগুলো যদি সলিড হয় তাহলে ফ্যাগোসাইটিক ভেসিকেল, এটা যদি পানি হয় পিনোসাইটিক ভেসিকেল, এরকম নামকরণের পরিবর্তন হয়। এই দুটো সেলের মধ্যে কন্টাক্ট মেনটেন করে এই প্লাজমা মেমব্রেন এবং তাদের মধ্যে সংবেদনের মানে সেন্সরি আদান প্রদান হয়, যে অবস্থা জানানো হয় একে অপরের সাথে। এরকম অনেক সেলের ইন্টারাকশনের জন্য প্রয়োজন হয় কন্ট্যাক্টের। অ্যান্টিজেনিসিটি মানে হচ্ছে তাকে আইডেন্টিফাই করবার চিহ্ন। আমরা এই গ্লাইকোক্যালিক্সের সাথে ব্যাখ্যা করেছিলাম যে গ্লাইকোক্যালিক্স প্যাচ দেখে সেলটাকে আইডেন্টিফাই করা যায়। এটাকেই বলা হয়, এই আইডেন্টিটিকে আগে বলা হয় অ্যান্টিজেনিসিটি, এবং এইটা দেখে সেলটাকে চেনা যায়। তাহলে বডিরও ইমিউন সিস্টেম এই অ্যান্টিজেনিসিটি দেখে বুঝতে পারে যে এটা নিজের সেল না এটা অন্য কারো, তাহলে সে ধ্বংস করবে না করে না। সে এর ফলেই কিন্তু আমাদের অটো ইমিউন ডিজিজ হয়, যখন ভুল করে নিজের সেলকে সে ফরেন ভাবে, শরীরের ইমিউনিটি ফরেন ভাবে। তাহলে এই কয়টা সেল ফাংশন আমরা মনে রাখবার চেষ্টা করব, যেগুলো প্রধান। এছাড়াও কিন্তু আমরা সেল মেমব্রেনের ফাংশন বলতে পারি কিছু আলাদা। একটা টার্ম ইউনিট মেমব্রেন। ইউনিট যে কোনো সময় সবচেয়ে ক্ষুদ্রতম অংশ। তাহলে আমরা যদি এইটা একটা মেমব্রেন নিয়ে আমরা দেখেছিলাম, সেখানে লেবেল করা ছিল, এখানে লেবেল ছাড়া আমরা মনে করতে পারছি। তাহলে আমি যদি এই ছোট্ট একটু অংশ বলি, তাহলে কি এটা ক্ষুদ্রতম অংশ যার মধ্যে একটা ফ্লুইড মোজাইক মডেলের সব কিছু ফিচার আছে?
এখানে কিন্তু মনে হচ্ছে, কিন্তু একটা জিনিস একটু কম আছে। আমি যদি একটু বের করে নেই তাহলে দেখেন প্রোটিন 2 রকমের পেরিফেরাল প্রোটিনই এখানে দেখা যাচ্ছে। তাহলে ওখানে এক রকমের ছিল, তাহলে সব ফিচার আছে এইরকম যদি বলি তাহলে এইটা তার ক্ষুদ্রতম অংশ। তাহলে এইটাই হচ্ছে ইউনিট মেমব্রেন। তাহলে তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ একটা মেমব্রেন যার মধ্যে টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা আমরা ফ্লুইড মোজাইক মডেলের ইউনিট মেমব্রেন দেখতে পাচ্ছি, এই 4 কোনা জায়গার মধ্যে আছে। অর্গানেলিজ কি জিনিস এবং ইনক্লুশনস কি জিনিস এটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। অর্গানেলিজগুলো হচ্ছে পার্মানেন্ট ইনহ্যাবিটেন্ট, সেলের মধ্যে সবসময় থাকে। এরা যদি বায়োলজিক্যাল যে রিয়াকশনসগুলো সেলের মধ্যে হয় এরা কন্ট্রিবিউট করে সেখানে। ফলে এরা যদি এক জাতীয় অর্গানেলিজ সবগুলো শেষ হয়ে যায় তাহলে সেলটা বেঁচে থাকাটা কঠিন হয়ে যায়। তো এই জন্য এদেরকে বলা হয় লিভিং কম্পোনেন্টস। এরা মেমব্রেন বাউন্ড হতে পারে অথবা নন মেমব্রেন বাউন্ড উইদাউট মেমব্রেন হতে পারে। এখানে আমরা ছবিতে একটা দেখলাম, এটাকে হচ্ছে গোলগি কমপ্লেক্স বলা হয়। এটা তো আমরা সবাই চিনি, এক গ্লাস পানি, তাই না? তাহলে এখন আমরা যদি এই দুই পাশে দুটো দেখছি, এক ডান পাশে আম, বাম পাশে হচ্ছে অরেঞ্জের সেকশন দেখা যাচ্ছে। অরেঞ্জের সেকশন দেখা যাচ্ছে যে বাহিরের দিকে একটা বেশ থিক মেমব্রেন আছে এবং ভিতরে আরেকটা থিন মেমব্রেন ফোল্ডিং হয়ে গেছে। আমরা আমটাকেও যদি কাটি তাহলে দেখতে পাবো যে বাহিরের মেমব্রেনটা খুব পাতলা, এক লেয়ারেই আছে। আবার যদি এই জিনিসটা আমরা সবাই চিনি, সবার প্রিয় এই স্পঞ্জ রসগোল্লাটা কিন্তু কোনো বাহিরে কোনো মেমব্রেনই নাই, অথচ তার শেপ কিন্তু বজায় আছে। তাহলে আমরা যদি এদেরকে পানির মধ্যেও ছেড়ে দেই তখনও কিন্তু এই তিনটা জিনিসই, খুব কঠিন মেমব্রেন, পাতলা মেমব্রেন বা মেমব্রেন নাই, তাও শেপটা মেনটেন হচ্ছে। তাহলে এই কনসেপ্টটাকে আমরা মাথায় রেখে চিন্তা করি যে অর্গানেলিজগুলো মেমব্রেন বাউন্ড হতে পারে, নন মেমব্রেন বাউন্ড হতে পারে, আবার সিঙ্গেল মেমব্রেন বাউন্ড হতে পারে, ডাবল মেমব্রেন বাউন্ড, বা তাদের সকলের একটা আকৃতি কিন্তু সবসময় বজায় থাকে। তাহলে সেল মেমব্রেন অর্গানেলিজের মেমব্রেন থাকতে পারে না। এখন আমরা অর্গানেলিজ এবং ইনক্লুশনসের মধ্যে সম্পর্ক বা তফাৎটুকু বুঝবার চেষ্টা করি। দুই ধরনের পার্টিকুলার ম্যাটার্সই সাইটোপ্লাজমে থাকে। অর্গানেলিজগুলো আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম যে এরা পার্মানেন্ট ইনহ্যাবিটেন্টস অফ সাইটোপ্লাজম। এরা সবাই বায়োলজিক্যাল রিয়াকশনগুলোতে, সেলের যে বায়োলজিক্যাল রিয়াকশন হয় তাতে অংশগ্রহণ করে। এর ফলে যদি একটা বিশেষ ধরনের অর্গানেলি সবগুলো নাই হয়ে যায় তাহলে সেই সেলটা সারভাইভ করতে পারে না। এই জন্য এদের প্রত্যেকটাকে লিভিং কম্পোনেন্ট বলা হয় সেলের। এদের গায়ে মেমব্রেন থাকতেও পারে, নাও থাকতে পারে। অপরপক্ষে যদি আমরা ইনক্লুশনস নিয়ে ভাবি, এরা টেম্পোরারি ইনহ্যাবিটেন্টস। এদের কোনো ক্ষেত্রে নাও থাকতে পারে। এরা বায়োলজিক্যাল রিয়াকশনে এত জটিলভাবে জড়িত নয় যে এদের অ্যাবসেন্স সেল লাইফ এফেক্টেড হবে। এদের ছাড়াও সেল বেঁচে থাকতে পারে, সেই জন্য এদেরকে নন লিভিং কম্পোনেন্টস বলা হয়। এখানে এরা সাধারণত স্টোর ধরনের ভেসিকল হয়, যে এর মধ্যে বিভিন্ন জিনিস স্টোর করে রাখা হয়। আমরা এবার মেমব্রেন বাউন্ড অর্গানেলির নাম ঠিক করি একে একে। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তৃতীয়টি হচ্ছে গোলগি বডি বা গোলগি কমপ্লেক্স, লাইসোজোম এবং পারক্সিজম। এছাড়াও এক ধরনের অর্গানেলি যেমন সিক্রিটরি গ্র্যানিউলস সিক্রিটরি সেলসে পাওয়া যায়। উইদাউট মেমব্রেন অর্গানেলিজ, যাদের গায়ে কোনো মেমব্রেন দিয়ে কাভার করা থাকে না, তারা হলো রাইবোজোম, সেন্ট্রোসোম, সাইটোস্কেলিটন এবং প্রোটিওসোম। ইনক্লুশনসগুলো আমরা যাদের পাই তাদের এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি লিপিড ড্রপলেট। এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা একটা ফ্যাট সেল, এর মধ্যে একটা বড় যে ভ্যাকিউলটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে লিপিড ড্রপলেট। এছাড়াও গ্লাইকোজেন স্টোর হয় সেলের মধ্যে, তাকে গ্লাইকোজেন ড্রপলেট বলে। এবং পিগমেন্টস, যেমন ম্যানাডিন এক ধরনের পিগমেন্টস, ডার্ক পিগমেন্ট হয়, এগুলো সেলের মধ্যে পাওয়া যায়। এগুলো হচ্ছে ইনক্লুশনস। ইনক্লুশনসগুলো এরা টেম্পোরারি ইনহ্যাবিটেন্টস, এবং এটা আমরা যেটা পেলাম যে এর অ্যাবসেন্স বায়োলজিক্যাল চেইন রিয়াকশনকে এফেক্ট করে না, সেই জন্য একে নন লিভিং কম্পোনেন্টস বলা হয়। ধন্যবাদ এই প্রেজেন্টেশনের সঙ্গে থাকার জন্য।